আসসালামু আলাইকুম সবাইকে, আমি ফাতিন ইশরাক মিম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের বিউপি স্পেশাল বাংলা লাইভ ক্লাসে। নাফিস কই ইমতিয়াজ, দাঁড়ান লাইটটা আর একটু অন করে। হ্যাঁ, এখন ক্লাস একটু চকচকা হয়ে গেছে। সো আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ক্লাসে। আজকের ক্লাসটা আপনারা সবাই হচ্ছে সেকেন্ড টাইমার স্পেশাল ক্লাস করতে করতে অনেকেই বোর্ড ফিল করছেন। তো আমরা আজকে বিউপি স্পেশাল ক্লাস করাচ্ছি। বিউপি স্পেশাল ক্লাসটা একটু ভিন্ন মাত্রায়, কারণ বিউপিতে কেমন টাইপের প্রশ্ন এসে থাকে সেই প্যাটার্নে আজকে আমরা প্রশ্ন সলভ করব ইনশাল্লাহ। সুতরাং বিউপির কোন কোন টপিকগুলো বাংলার আমাদের লিজেন কেয়ারে ইম্পর্টেন্ট, আমাদের লিজেন কেয়ার থেকে আমরা সেটার সাজেশন দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ, এবং সেই সাথে আমরা বিগত সালের বিউপিতে আসা প্রশ্নগুলো আজকে সলভ করার চেষ্টা করব ইনশাল্লাহ। সুতরাং সবাই একটু দ্রুত আমাদের ক্লাসে যুক্ত হয়ে যান, যেহেতু পূর্ববর্তী ক্লাসগুলো 7:30 শুরু হতো। তো এখন অনেকেই হয়তো বা 7টা বাজে ক্লাস শুরু হয়েছে দেখে অনেকেই লেট করছেন আসতে। সো বন্ধুবান্ধব যারা আছে সবাইকে একটু মেনশন দিয়ে ক্লাসে আসার জন্য ডেকে ফেলেন, এবং সবাই একটু দ্রুত আমাদের লাইভ ক্লাসে যুক্ত হয়ে যান। দেখতে পাচ্ছি ইতোমধ্যে অনেকেই আমাদের ক্লাসে যুক্ত হচ্ছেন। আসসালামু আলাইকুম। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম সবাইকে যারা সালাম দিচ্ছেন। একটু চেক করে জানান যে আপুকে ঠিক মতো শুনতে পাচ্ছেন কিনা, নেট লাইট সাউন্ড সব কিছু ক্লিয়ার আছে কিনা, দেখতে পাচ্ছেন কিনা, আপুর কথা ঠিকমতো শুনতে পাচ্ছেন কিনা, পিছনের বোর্ড ঠিকমতো দেখতে পাচ্ছেন কিনা, একটু কমেন্ট করে জানান। দেন আমরা আজকে লাইভটা শুরু করে দিব ইনশাল্লাহ, ঠিক আছে? একই সাথে আমরা বিউপির কোন টপিকগুলো ইম্পর্টেন্ট সেইগুলো অ্যানালাইসিস করব, এবং সেই সাথে আমরা বিগত সালের বিউপিতে আসা প্রশ্ন সমাধান করব, ঠিক আছে? ওকে, সো চলেন আজকের ক্লাসটা আমরা একটু শুরু করি। অল ক্লিয়ার? আচ্ছা, আলহামদুলিল্লাহ। তাহলে চলেন একটু ক্লাসটা শুরু করার আগে বন্ধুদেরকে একটু মেনশন দেন যারা এখনও ক্লাসে যুক্ত হয়নি। আমি দেখতে পাচ্ছি যে হিউজ পরিমাণের সংখ্যক একটা স্টুডেন্ট এখনও যুক্ত হয় নাই। সো চলেন আমরা আজকে ক্লাস শুরু করার আগে একটু বন্ধুদেরকে ডেকে ফেলি, ঠিক আছে? আচ্ছা, সো বন্ধুদেরকে ডাকতে ডাকতে আমরা চলেন একটু পড়াশোনার মধ্যে, মানে একাডেমিক্যাল কথা না, পড়াশোনার মধ্যের কথা বলি, ঠিক আছে? আচ্ছা, জি আপু শুনতে পাচ্ছি। আচ্ছা, ক্লিয়ার, ওকে, আলহামদুলিল্লাহ। সো দেখেন, অনেক সময় আমাদের এই যে আমরা যারা সেকেন্ড টাইমার রয়েছি আমাদের কিন্তু অনেক বেশি মোটিভেশনের দরকার হয়। হ্যাঁ, সো আমি একটু আপনাদেরকে বলবো যে আপনারা অমুক তমুকের কাছ থেকে মোটিভেশন না নিয়ে আপনি জাস্ট নিজেকে নিজে মোটিভেট করেন, ঠিক আছে? নিজেকে নিজে মোটিভেট করেন, সারাক্ষণ শুধু ভালো কিছু ভাবেন, পজিটিভ জিনিস ভাবেন, নেগেটিভ জিনিসগুলো থেকে দূরে থাকেন। আমার হবে না, আমি হয়তো পারবো না, আমি হয়তো চান্স পাবো না, চান্স না পেলে কি হবে, আপনি তো এখনো পরীক্ষায় দেন নাই, চান্স না পেলে কি করব সেই প্ল্যান করে ফেললেন, ঠিক আছে? একটা জিনিস বিশ্বাস করবেন যে নিয়ত গুণে বরকত। সো আপনি যেই নিয়ত করবেন সেই অনুযায়ী কিন্তু আপনার সাথে সেই জিনিসগুলো হতে থাকবে। সো আপনি যদি এখন ভাবেন যে আপনি চান্স না পেলে কি করবেন, তাহলে সেই করাগুলো, সেই প্ল্যানগুলো যদি গুছাইতে থাকেন যে চান্স না পেলে আপনি কি কি করবেন, সেগুলো যদি প্ল্যান করতে থাকেন, তাহলে অবশ্যই কিন্তু দিন শেষে দেখা যাবে আপনি চান্স পাবেন না। এটাই কিন্তু একদম তিতা সত্য। সুতরাং এখন থেকে স্বপ্ন দেখেন যে আপনি চান্স পাওয়ার পর কি করবেন, কিভাবে ঘুরতে যাবেন, কাকে কিভাবে বলবেন, কোন জায়গার মিষ্টি কিনে সবাইকে খাওয়াবেন, এই ভালো ভালো জিনিসগুলো একটু চিন্তা করেন। চান্স পাওয়ার পর সংবর্ধনা অনুষ্ঠানে আপনি কি শাড়ি পরে যাবেন, কি পাঞ্জাবি পরে যাবেন, এই ভালো জিনিসগুলো ভাবার চেষ্টা করেন। তাতে করে আপনার মন ভালো থাকবে, এবং যে কোনো জিনিসে আপনি যখন ভালো ভাইবস পাওয়া শুরু করবেন, ভালো একটা ধারণা মাথায় রাখবেন, তখন যে কোনো জিনিস হোক, সেটা ভর্তি পরীক্ষা হোক, যে কোনো পরীক্ষা হোক, বা কোথাও যাওয়ার প্ল্যান হোক, যে কোনো কিছু হোক, যখন আপনার মাথায় একটা ভালো কনসেপ্ট ক্লিয়ার থাকবে, যে ভালো ধারণাটা ভালো থাকবে, তখন আপনি ওই জিনিসে আপনার আগ্রহ আসবে। আপনারা অনেকেই বলেন যে আপনার পড়ায় হচ্ছে আপনি আগ্রহ পান না, অনেকেই বলেন। সো কেন পড়ায় আগ্রহ পান না? কারণ আপনি পড়তে চান না, বা আপনার ভেতরে হচ্ছে অনেক নেগেটিভিটি আছে, হয়তো পড়লে পারবো না ভাবছেন, এর জন্যই আপনি পড়ায় আগ্রহ পাচ্ছেন না। আপনাকে যেটা করতে হবে, আপনার হবে, আপনি অবশ্যই পারবেন, ও পারলে আমি কেন পারবো না, বরঞ্চ আমি ওর চেয়ে ভালো পারবো, এই টাইপের যখন চিন্তা ভাবনা করবেন, তখন দেখবেন যে আপনি অটোমেটিক্যালি হচ্ছে মোটিভেটেড হচ্ছেন, নিজেকে নিজে মোটিভেটেড করছেন, এবং সেই সাথে আপনি এমনিই ভালো পাচ্ছেন, ঠিক আছে? আমাদের টিচাররা ছোটবেলায় বলতো যে ঘুম থেকে উঠে একটা কাজ করবা, যে আয়নায় নিজের চেহারা দেখে ফার্স্টে বলবা যে আমি অনেক
সুন্দর। সো এই জিনিসটা হচ্ছে ভেতর থেকে হচ্ছে অনেক বেশি কনফিডেন্স বাড়ায় দেয়। সো আপনি যে মানুষটা সুন্দর না সেই মানুষটাও দিন শেষে সুন্দর বলতে 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 সে প্রতিদিন সুন্দর হয়ে যায়। সো আপনাকে যেটা করতে হবে, নিজেকে স্পেশাল ভাবতে হবে, নিজেকে দামি ভাবতে হবে এবং নিজেকে অনেক ভালো ভাবতে হবে। এইভাবে কিন্তু আপনাকে পড়াশোনাটা শুরু করতে হবে, ঠিক আছে? সাগর, অধ্যাপক সাগর, বিগ ফ্যান। আচ্ছা, আমিও বিগ এসি আপনার আপু, আমি ফার্স্ট টাইম। আচ্ছা, ফার্স্ট টাইম হন বা সেকেন্ড টাইম হন, পড়ালেখার মাত্রাটা কিন্তু সেম। আপনাকে সেম সিলেবাসে পড়তে হচ্ছে, সেম কোয়ান্টিটি পড়তে হচ্ছে। যারা সেকেন্ড টাইমার তারা বরঞ্চ আরও 1 বছর কিন্তু এক্সট্রা পড়ে এসেছে। আপনি কিন্তু আপনার কিন্তু চ্যালেঞ্জ আরও বেশি, আপনি কিন্তু এখন থেকে পড়া শুরু করতেছেন। সুতরাং আপনাদের যেটা করতে হবে, বোথ ফার্স্ট টাইমার অ্যান্ড অলসো সেকেন্ড টাইমার, আপনাদের যেটা করতে হবে, সবার ফার্স্টে রোড ম্যাপ তৈরি করতে হবে যে আপনি কোন রাস্তা দিয়ে যাবেন। কোন রাস্তা বলতে আপনি কিভাবে পড়াটা পড়বেন, কোন টপিকগুলো পড়বেন, কবে পড়বেন, কতক্ষণ ধরে পড়বেন, কি সময়ে পড়বেন, কিভাবে পড়বেন, এই জিনিসগুলো গুছাইতে হবে। ফার্স্টে আপনাকে পড়ার রোডম্যাপ সাজাইতে হবে। যখন আপনি পড়াটাকে গুছাবেন, তারপর আপনার মনে করেন যে একদম 40 to 60% কাজ শেষ, আপনি এবার জাস্ট পড়বেন, পৃষ্ঠা উল্টাবেন, পড়বেন, পৃষ্ঠা উল্টাবেন, পড়বেন, ঠিক আছে? ওকে ওকে, সো ওয়ালাইকুম আসসালাম সবাইকে। সাগর, চোখ সুন্দর, হাসি সুন্দর। আচ্ছা, আমার মাথাও সুন্দর, আপনার মাথাও সুন্দর, ঠিক আছে? আপনার ব্রেইন সুন্দর, আপনি তো আমাদের ডিপার্টমেন্টের টপার। আমার টপার ফ্রেন্ড হচ্ছে কমেন্ট করতেছে আমার চোখ সুন্দর, আমার হাসি সুন্দর। এসব লাভ নাই, দিন শেষে ব্রেইন সুন্দরটাই হচ্ছে ইম্পর্টেন্ট, ঠিক আছে? আর এবং আমার বন্ধুর ব্রেইন ভয়ানক সুন্দর, ঠিক আছে? এত ততা বলো কেন? আমার কাজই হচ্ছে ততা বলা। ওকে, সো চলেন আজকে আমরা ক্লাস করানো শুরু করি। দেখা যাচ্ছে আজকের ক্লাসে আমার মানে আপনাদের স্টুডেন্টদের চাইতে আমার বন্ধুর সংখ্যা বেশি। বেশিরভাগই কমেন্ট করতেছে আমার বন্ধুরা, বান্ধবীরা। সো চলেন বন্ধু বান্ধবী, আপনারা আজকের ক্লাস করেন। যেহেতু আপনারা জাহাঙ্গীরনগরের বাংলা বিভাগে পড়েন, আপনারা তো বিউপিতে চান্স পান নাই, তাই না? সো বিউপিতে যদি আপনাকে চান্স পেতে হয় তাহলে আজকের ক্লাস করেন, ঠিক আছে? উর্মি এবং সাগর, আপনারা আমাদের সাথে আজকে বিউপির ক্লাস করেন। চলেন আমরা আজকের বিউপির প্রশ্ন সলভে চলে যাই। বিউপি কেমন টাইপের প্রশ্ন দেয় সেইটা হচ্ছে আমরা একটু দেখি, ঠিক আছে? জি আপু, স্টাডি প্ল্যানার প্রয়োজন। এক্স্যাক্টলি, যে কোনো জিনিসের জন্য প্ল্যানার প্রয়োজন, ঠিক আছে? আগে প্ল্যানার হইতে হবে, প্ল্যান করতে হবে, দেন হচ্ছে আগাইতে হবে। ওকে, শুধুমাত্র প্ল্যান করতে হয় কোন জিনিসটায়? প্ল্যান করতে হয় না কোন জিনিসটায় বলেন তো? ট্যুরে। যদি আপনি ট্যুর দিতে চান, জীবনে ঘুরতে চান, তাহলে আপনি প্ল্যান করবেন না, আপনি হুটহাট ট্যুর দিবেন। তাছাড়া যতই প্ল্যান করবেন, বন্ধুদের নিয়ে যাবেন, ফ্যামিলি নিয়ে যাবেন, জীবনে আপনার ওই ট্যুর হয় না। দেখবেন 1 মাস আগে ট্যুরের প্ল্যান করছেন, জামা কাপড় কিনে রাখছেন, কিন্তু আপনি যান নাই। সো প্ল্যান ছাড়া যেটা করতে হয় সেটা হচ্ছে ট্যুর। ওকে, আচ্ছা, 1 নম্বর প্রশ্নে আমরা যাচ্ছি। 1 নম্বর প্রশ্ন হচ্ছে, ওকালতি করিয়া প্রচুর টাকা রোজগার করেছেন। আচ্ছা, আমাদের সিলেবাসে যতগুলো গদ্য এবং যতগুলো পদ্য রয়েছে, একমাত্র ওকালতি মানে কি বলেন তো? ওকালতি কথাটা মানে হচ্ছে অ্যাডভোকেট। সো ওকালতি করে সে টাকা অর্জন করেছে। উকিল, যে উকিল তার কাজটাকে, ঠিক আছে, যে হচ্ছে উকিল, তাহলে উকিল হচ্ছে এখানে নাউন, ঠিক আছে? নাউনটা হচ্ছে উকিল, উকিল। আর উকিলের যে কাজ, ঠিক আছে, উকিলের যে কাজ সেটাকে আমরা কি বলি? ওকালতি। সো উকিল কে ছিল, ওকালতি কে করতেন? একমাত্র অনুপমের বাবা করতেন। এবং এইটা কোথায় পাই? রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্প অপরিচিতাতে পাই। সো অবশ্যই রাইট অ্যান্সার হচ্ছে অপশন বি, ঠিক আছে? ওকে, সো আমরা অপশন বি রাইট অ্যান্সার দাগাইলাম। 2 নাম্বার প্রশ্নে যাচ্ছি। 2 নাম্বার প্রশ্ন হচ্ছে, সত্য থেকে সত্য কোন ধরনের ধ্বনি পরিবর্তনের উদাহরণ? সত্য থেকে সত্য। আচ্ছা, একটু ব্রাইটনেস বাড়াই। ওকে, সত্য থেকে সত্য কোন ধরনের ধ্বনি পরিবর্তন? আচ্ছা, আমি একটু যদি বলি যে আমাদের বিউপির জন্য ব্যাকরণের কোথা থেকে প্রশ্ন আসে, দেখবেন সব সময় পরিভাষা থেকে প্রশ্ন এসে থাকে। একটু নোট করে লিখে রাখেন, ঠিক আছে? বিউপির জন্য আমার কোন জিনিসগুলো এক্সট্রা করে পড়তে হবে বা বেশি গুরুত্ব দিতে হবে। যেমন জাহাঙ্গীরনগরে সমার্থক শব্দ থেকে বেশি প্রশ্ন আসে, বিউপিতে প্রশ্ন আসে পরিভাষা থেকে, ঠিক আছে? এরপর 2 নাম্বার লেখেন হচ্ছে ধ্বনি, শব্দ, ধ্বনি, বর্ণ, শব্দ, বাক্য।
এই পুরোটা একসাথে কেন লিখলাম, কারণ ধ্বনি থেকে ডেফিনেটলি প্রশ্ন দিবে। ধ্বনি থেকে প্রশ্ন দিবে কোনটা মৌলিক স্বরধ্বনি, কোনটা যৌগিক স্বরধ্বনি। বর্ণ থেকে প্রশ্ন দিবে নাসিক্য বর্ণ, তারণজাত ধ্বনি কোনটা, তারপর প্রশ্ন দিবে পরাশ্রয়ী বর্ণ কোনটা, স্পর্শ বর্ণ কোনটা, ঘোষ অঘোষ, এরপর অল্পপ্রাণ মহাপ্রাণ। এখান থেকে প্রশ্ন দিবে। শব্দ থেকে কোথা থেকে প্রশ্ন দিবে, মৌলিক শব্দ কোনটা, যৌগিক শব্দ কোনটা, সাধিত শব্দ কোনটা, যোগ রুড়ো রুড়ো বিদেশি ভাষা। কোথাও থেকে প্রশ্ন না দিলে অবশ্যই কিন্তু বিদেশি ভাষা থেকে প্রশ্ন দিবে। এরপর হচ্ছে বাক্য। বাক্য কোথা থেকে প্রশ্ন দিবে, এটা কি জটিল নাকি যৌগিক নাকি সরল। আবার এইভাবে প্রশ্ন দিতে পারে যে সরল জটিল যৌগিক রূপান্তর করো, ঠিক আছে। আবার বাক্যতে কিসের ঘাটতি আছে, আকাঙ্ক্ষা আসক্তি যোগ্যতা, এখান থেকে প্রশ্ন দিতে পারে। এরপর আমরা শিখেছি যে বাক্যের বিভিন্ন ভুল, যেমন আমরা হচ্ছে বাহুল্য দোষ, তারপর হচ্ছে গুরুচণ্ডালী দোষ, এগুলো শিখেছি। উপমার ভুল প্রয়োগ, এগুলো শিখেছি, যেগুলো বাক্যের বিভিন্ন দোষ। তাহলে এই জিনিসগুলো থেকে কিন্তু ঘুরে ফিরে বিউপিতে প্রশ্ন দিবে, কারণ বেসিক থেকে তারা প্রশ্ন দেয়, ঠিক আছে। তাহলে আমরা দেখলাম যে পরিভাষা, এরপর ধ্বনি বর্ণ শব্দ বাক্য। এরপরে আমরা যে পয়েন্টটার দিকে যাব সেটা হচ্ছে ওকে। সো এরপরে আমরা কিন্তু বাংলা ব্যাকরণ নিয়ে বলছি, ঠিক আছে। ফার্স্টে হচ্ছে পরিভাষা, এরপর হচ্ছে ধ্বনি বর্ণ শব্দ বাক্য। আচ্ছা, এরপরে যেহেতু বিউপিতে জিকেও ইংলিশে হয়, ইংলিশও ইংলিশে হয়, সো বাংলায় তারা একটু ইংলিশ আনার চেষ্টা করে। সুতরাং বিউপিতে লাইন দিয়ে দেয়, সেটার হচ্ছে অনুবাদ করতে হয়। এটা দেখবেন প্রতি বছর আসে, ঠিক আছে, প্রতি বছর আসে, অনুবাদ করতে হয়। লাইন দিয়ে দিবে, অনুবাদ করতে হয়, ঠিক আছে। ওকে, তাহলে একটু লিখে রাখেন যে অনুবাদ থেকেও কিন্তু বিউপিতে প্রশ্ন আসে। পরিভাষা, ধ্বনি বর্ণ শব্দ বাক্য অনুবাদ। এরপর যে কোনো একটা হয় সন্ধি নয় সমাস, যে কোনো একটা থেকে আপনাকে ডেফিনেটলি প্রশ্ন দিবে, সন্ধি অথবা সমাস। কিন্তু বিগত কিছু বছর ধরে দেখা যাচ্ছে সমাস থেকে বেশি প্রশ্ন আসতেছে। বানান থেকে ডেফিনেটলি প্রশ্ন আসবে। নত্যবিধান সত্যবিধান এটা বাদ দেওয়ার কোনো নিয়ম নাই, কারণ এখান থেকে বিউপি অলওয়েজ প্রশ্ন দেয়, বানান নত্যবিধান সত্যবিধান, ঠিক আছে। সো এই জিনিসগুলো কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে। আমি মুছে দিচ্ছি, আপনারা পারলে একটু লিখে রাখেন। এই জিনিসগুলো অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট, আরও ইম্পর্টেন্ট টপিক রয়েছে, বাট আপাতত এগুলো জাস্ট লিখে রাখেন, ঠিক আছে। আচ্ছা, সো 1 নাম্বার প্রশ্ন আমরা দাগিয়েছি। 2 নাম্বার প্রশ্নে যাচ্ছি। সত্য থেকে সত্য কোন ধরনের ধ্বনি পরিবর্তন। যেহেতু ধ্বনি পরিবর্তন থেকে প্রশ্ন আসছে, তাহলে রাইট অ্যান্সার কি হবে? আচ্ছা, সত্য থেকে সত্য এটা কোন ধরনের ধ্বনি পরিবর্তন। আমরা জানি যে পরের ইকার বা উকার, পরের ইকার বা উকার যদি আগে বসে, পরের ইকার উকার যদি আগে বসে, অথবা এটা একটা কন্ডিশন, আরেকটা কন্ডিশন হচ্ছে যে শব্দে ইকার উকার নাই এক্সট্রা করে আমি নিয়ে এসে বসাচ্ছি, মানে ওই শব্দে কোনো ইকার ওকার নাই, ঠিক আছে। দেখেন সত্য, এখানে ইকার বা উকার কিছুই নাই, কিন্তু আমি আরেকটা ইকার বা উকার উড়াই নিয়ে এসে বসাচ্ছি, ঠিক আছে। তাহলে যদি এক্সট্রা শব্দে যদি এক্সট্রা ইকার বা উকার, ঠিক আছে, ই অথবা উ লিখছি, আবার ইউকার পড়েন না, ঠিক আছে। শব্দে যদি এক্সট্রা ইকার বা উকার বসে, তবে সেটা কি হয়, এই দুইটা কন্ডিশনের ক্ষেত্রে সেটা কি হয়, সেটা হবে হচ্ছে অপিনিহিতি, ঠিক আছে। দেখেন সত্য, এখানে কোনো রস্যই বা রস্যও ছিল না, আমি এখানে সত্য তৈরি করছি, উড়াই নিয়ে আসা জুড়ায় বসায় দিছি, তো এই টাইপের ধ্বনি পরিবর্তনকে বলা হয় অপিনিহিতি, ঠিক আছে। আপু দোয়া করো যেন বিউপিতে চান্স পাই ইনশাল্লাহ। অবশ্যই আপনাদের সবার জন্য অনেক অনেক দোয়া, কারণ আমরা এত এফোর্ট দিয়ে আপনাদেরকে পড়াই, দেখা যায় যে আমাদের সব সময়ই হচ্ছে চিন্তা থাকে যে দেখা যায় যে আমার একটু জ্বর আসলো, বা কাবু ভাইয়ের আজকে একটু শরীর খারাপ লাগলো, বা ইজাজ ভাইয়ের হয়তো বা আজকে একটু পায়ে ব্যথা পাইছে, কিন্তু আমাদের সব সময় টার্গেট থাকে যে আজকের ক্লাসটা নিতে হবে, আজকে আপনাদের জন্য ক্লাস নিতে হবে। সো সব সময় আমাদের এফোর্ট ধ্যান জ্ঞান আপনাদের জন্য থাকে, আপনাদের যেন পড়ালেখায় একটু ভালো হইলেও আর একটু বেটার প্রস্তুতি হয়। সো অবশ্যই আপনাদের জন্য দোয়া থাকবে, সব সময় দোয়া থাকবে, ঠিক আছে। ওকে, সো আমরা রাইট অ্যান্সার পেয়ে গেলাম। এরপরে দেখেন আরেকটা জিনিস একটু দেখাই, দেখেন সত্যি
সত্যি। এবার দেখেন সত্যি থেকে সত্য হইল, এখন বলেন তো এটা কোন ধরনের ধ্বনি পরিবর্তন হবে? সত্যই, সত্যি থেকে সত্য হইছে। এখন আমার প্রশ্ন হচ্ছে বলেন তো এখানে ইকারটা কোথায়? সত্যি, এখানে ইকারটা কোথায়? স যোগ ত যোগ জফলা, এর পরে বসছে হচ্ছে রস্বই, ঠিক আছে? যারা মনে করেন যে স প্লাস রস্বই তারপরে হচ্ছে তয় জফলা, এটা কিন্তু ভুল, একদমই ভুল, ঠিক আছে? আমরা উচ্চারণ কিভাবে করি? সত্যই, সত্যই। তাহলে ইটা কোথায় বসতেছে? ইটা শেষে বসতেছে, তো শেষ থেকে ইটা সরাই ফেলে সত্য বসাইছে। তাহলে বলেন একটা জিনিস রিমুভ হয়ে গেছে, রিমুভ হয়ে গেলে আমরা কি বলি? লোপ পাওয়া। এবং কোথা থেকে লোপ পেয়েছে? শেষ থেকে। তাহলে এটা অবশ্যই শেষের ধ্বনি লোপ পাইলে সেটাকে আমরা কি বলি বলেন তো? শেষের ধ্বনি যদি লোপ পায় তাহলে কি বলবো? বিউপি বুস্টার জিকে ওইগুলাই এনাফ নাকি ইংলিশ ভার্সন জিকে নিতে হবে? আচ্ছা, এটা একটু কাব্য ভাই বা ইজাজ ভাইকে জিজ্ঞেস করবেন, ঠিক আছে? যেহেতু ইংলিশ ভার্সনেই পরীক্ষা হয়, সো বেটার ওইটাতেই পরীক্ষা দেওয়া। যদি আপনার ইংলিশ বেসিক ভালো থেকে থাকে, যদি আপনি কনফিডেন্ট থাকেন যে আমার বাংলা প্রশ্ন পড়ে সেই বাংলা প্রশ্নটা ইংলিশে দিলেও আমি পারবো, তাহলে কোনো সমস্যা নাই। কিন্তু আপনি যদি মনে করেন যে আমার ইংলিশ প্রশ্নতেই প্র্যাকটিস করাটা বেশি দরকার, তাহলে আপনি ইংলিশ ভার্সন জিকেটা কালেক্ট করে নেবেন, ঠিক আছে? আচ্ছা, আমি কিন্তু এখনো উত্তর পাই নাই। সত্যি থেকে যে সত্য হইল, এইখানে কোন ধরনের ধ্বনি পরিবর্তন হইল? একটু দ্রুত অ্যান্সার করবেন, ঠিক আছে? দ্রুত অ্যান্সার করবেন। সত্যি থেকে যে সত্য হইল, এটা কোন ধরনের ধ্বনি পরিবর্তন, ঠিক আছে? বাংলা পারলে ইংলিশ এমনি পারবেন, এক্স্যাক্টলি। কিন্তু এটা আবার মানুষের ক্ষেত্রে আলাদা, মানে এক একজনের ক্ষেত্রে আলাদা। আমি বাংলা পারতেছি দেখে যে আমি ইংলিশ প্রশ্ন সেমভাবে বুঝবো, এমনও হইতে পারে যে এই ওয়ার্ডটা আমি বাংলায় বুঝতেছি, বাট এই ওয়ার্ডটা ইংলিশে কনভার্ট করে দেওয়ার পর আমি বুঝতেছি না। সো প্র্যাকটিস দরকার, ঠিক আছে? যে কোনো জিনিসের জন্যই কিন্তু প্র্যাকটিস দরকার, ওকে? আচ্ছা, সত্যি থেকে যে সত্য হইল, এখানে কি হইল বলেন তো? স্বর লোপ পাইলো, ঠিক আছে? স্বর লোপ পাইলো এবং অন্ত স্বর লোপ পাইলো, শেষের স্বর লোপ পাইলো, ঠিক আছে? আচ্ছা চলেন আমরা এবার 3 নাম্বার প্রশ্নে যাই। 3 নাম্বার প্রশ্ন হচ্ছে গোবর গণেশ কোন সমাস? গোবর গণেশ কোন সমাস? দেখেন সমাস আমি একটু আগে যে টপিকগুলো দাগাই দিলাম সেই টপিকের মধ্যে দেখতে পাচ্ছেন যে অলরেডি কিন্তু সমাস চলে আসছে। সমাস অথবা সন্ধি থেকে প্রশ্ন দিবেই, ঠিক আছে? গোবর গণেশ এটা কি? বাগধারাটার অর্থ, এটা কিন্তু একটা অর্থ, বাগধারা, ঠিক আছে? গোবর গণেশ মানে হচ্ছে, গোবর মানে কি মনে করেন যে একদম ইউজলেস একটা জিনিস বুঝাচ্ছি, প্রকৃতপক্ষে কিন্তু গোবর অনেক ইউজফুল। তো গোবর গণেশ হচ্ছে এমন একটা মানুষ, এমন একটা ব্যক্তি, যেহেতু গণেশ একটা পার্সনকে বুঝাচ্ছে, তাহলে গোবর গণেশও একটা পার্সনকে বুঝাচ্ছে, একটা ব্যক্তি যে হচ্ছে একেবারেই হচ্ছে অকর্মণ্য, কোনো কাজ করে না। তাহলে গোবর গণেশকে কিন্তু আমরা কাঠের ঢেকিও বলতে পারি, ঠিক আছে? আমরা কাঠের ঢেকিও বলতে পারি। আমরা কাঠের ঢেকি মানেও কিন্তু অকর্মণ্য, ঠিক আছে? গোবর গণেশ এটার মানে কি? এটার মানে হচ্ছে অকর্মণ্য ব্যক্তি। আচ্ছা, এটা কোন সমাস প্রশ্ন আসছে, ঠিক আছে? দেখেন এটাকে যদি আমি ব্যাস বাক্য ভাঙি, গোবর যে গণেশ, গোবর যে গণেশ তাকে বলা হয় গোবর গণেশ, ঠিক আছে? তাহলে এটা কোন ধরনের সমাস? গোবর গণেশ কোন ধরনের সমাস বলেন তো? এটা হচ্ছে মধ্যপদলোপী কর্মধারয় সমাস, কারণ যেটাকে আমি বাদ দিয়ে দিয়েছি, মধ্যের পদ লোপ পাইলে সেটাকে কি বলে? মধ্যপদলোপী কর্মধারয় সমাস। দেখি তো আছে নাকি? অবশ্যই আছে। তাহলে অপশন বি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার, মধ্যপদলোপী কর্মধারয় সমাস, ওকে? সো 3-এর উত্তর পেয়ে গেলাম। আমি কিন্তু এখনো 3-এর উত্তর পাই নাই আপনাদের কাছ থেকে, আপনাদের কমেন্ট আসতেছে না। আচ্ছা, পাচ্ছি, ওকে। তাহলে আমরা 4 নাম্বার প্রশ্নে যাচ্ছি। 4 নাম্বার প্রশ্ন হচ্ছে মন না মতি, বাগধারার অর্থ কি? আচ্ছা, একটু আগে বলছি যে পারিভাষিক শব্দ থেকে প্রশ্ন আসবে, অনুবাদ থেকে প্রশ্ন আসবে। আরেকটা জিনিস লিখে রাখেন, বাগধারা। আমাদের যে বিরোচন পার্ট, এই বিরোচন পার্টের জন্য বিউপির জন্য আমরা সাজেশন যদি দেই, তাহলে হচ্ছে পারিভাষিক শব্দ অনুবাদ, ইংলিশ লাইন দিয়ে দিবে, এটার বাংলা অনুবাদ করতে হবে। এবং বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু সেটার ভাবানুবাদ আসে। ভাবানুবাদ কি? ভাবানুবাদ হচ্ছে, অনুবাদ হচ্ছে 2 রকম, একটা হচ্ছে আক্ষরিক অনুবাদ আর একটা হচ্ছে ভাবানুবাদ, ঠিক আছে? আচ্ছা, যেমন
আচ্ছা 4 নাম্বার, ভাবানুবাদ এবং আক্ষরিক অনুবাদ। যেমন আমি বললাম আই ইট রাইস, আমি ভাত খাই, এটা হচ্ছে আক্ষরিক অনুবাদ, ঠিক আছে। কিন্তু আমি যদি বলি যে আচ্ছা আক্ষরিক অনুবাদ, ঠিক আছে। তারপরে আমি যদি বলি ওয়ান সোয়ালো ডাজন্ট মেক আ সামার, ওয়ান সোয়ালো ডাজন্ট মেক আ সামার, তার মানে কি বলেন তো? তার মানে হচ্ছে এক মাঘে শীত যায় না, ঠিক আছে, এক মাঘে শীত যায় না। তার মানে দেখেন সোয়ালো এটা তো হচ্ছে মাঘ বোঝায় নাই, তাই না? আর সামার এটাও তো শীত বোঝায় নাই। তার মানে ওয়ান সোয়ালো ডাজন্ট মেক আ সামার মানে হচ্ছে এটার ভাব অনুবাদটা আপনি করেছেন, ঠিক আছে, এই বাগধারাটার ভাব অনুবাদ করেছেন। সো বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু ভাবানুবাদটাই হচ্ছে পরীক্ষায় প্রশ্ন এসে থাকে। আচ্ছা এবার 4 নম্বরে আমরা দেখতে পাচ্ছি আরেকটা বাগধারা, যেখানে হচ্ছে আপনাকে বলা হয়েছে মন না মতি। তার মানে হচ্ছে আপনি ডিসিশন নিতে পারতেছেন, আপনি অনেক বেশি কনফিউজ, মন না মতি, মন না মতি। তো দেখেন মতি কি? মতি হচ্ছে হীরা টাইপের জিনিস, তাই না, অনেক এক্সপেন্সিভ। মতি হচ্ছে পার্ল টাইপের, হীরা টাইপের, ধন সম্পদ অনেক দামি জিনিস। তো মন না মতি, এখানে আপনি অনেক বেশি কনফিউজ। তো এই ব্যাপারটাকে বলা হচ্ছে মানুষের যে অস্থির মন সেইটাকে বোঝানো হচ্ছে, ঠিক আছে। সো অস্থির মানব মন, এটা হচ্ছে আমাদের 4 নাম্বার প্রশ্নের রাইট অ্যান্সার, অস্থির মানব মন। সো অপশন এ হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। আপু আপনার ভয়েস অনেক সুন্দর। জি এককালে গান গাইতাম, কিন্তু আপনাদের পড়াইতে আর গান গাইতে পারি না, গলা নষ্ট হয়ে গেছে। আচ্ছা সো 5 নাম্বার প্রশ্নে যাচ্ছি। 5 নাম্বার প্রশ্ন হচ্ছে বাংলা সাহিত্যের প্রাচীন যুগ কয়টা? আচ্ছা একটু লিখে রাখেন সাহিত্যের যুগ, বাংলা সাহিত্যের যুগ একটু লিখে রাখেন, সাহিত্যের যুগ মানে কি? যেই যুগগুলোতে আমরা বাংলা সাহিত্যগুলোকে পেয়েছিলাম, সাহিত্য অনুযায়ী বাংলা সাহিত্য অনুযায়ী আমি যে যুগ বিভাগটা করব, তার মানে এটা ডেফিনেটলি কোন সাহিত্য? বাংলা সাহিত্য। তাহলে বাংলা সাহিত্যের যুগ কয়টা আমি যদি একটু বলি, বাংলা সাহিত্যের যুগ হচ্ছে 3টা, ঠিক আছে। ফার্স্ট অফ অল 1 নাম্বার হচ্ছে আদি যুগ বা হচ্ছে প্রথম যুগ, ঠিক আছে। আদি যুগ আমি একটু লিখি, আদি যুগ বা প্রাচীন যুগ, ঠিক আছে। আদি যুগ না লিখে প্রাচীন যুগ লিখি, এখানে প্রশ্নে আছে প্রাচীন যুগ, ওকে প্রাচীন যুগ, ওকে। এবার 2 নাম্বারে লিখতেছি হচ্ছে মধ্যযুগ। তার মানে 3 নাম্বারটা কি বলেন তো? 3 নাম্বার হচ্ছে আধুনিক যুগ, ওকে। তার মানে আধুনিক যুগ, প্রাচীন যুগ এবং হচ্ছে মধ্যযুগ, ঠিক আছে, 3টা যুগ। এখন মধ্যযুগের এই টাইমটাতে, প্রাচীন যুগের টাইমটা কি? 650 অথবা 950 থেকে হচ্ছে 1200 সাল পর্যন্ত, ঠিক আছে। আচ্ছা 650 কেন 950? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বলেছেন 650 থেকে প্রাচীন যুগ শুরু। ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় বলেছেন 950 থেকে প্রাচীন যুগ শুরু। তাহলে এই জন্যই হচ্ছে এই দুজন যেহেতু দুজনই পণ্ডিত, সো যার জন্য আমরা দুটোকেই নেই। কিন্তু পরীক্ষায় কখনো দুটো একসাথে অপশনে আসবে না, দেখেন দুটো একসাথে অপশনে আসে নাই। তাহলে 650 বা 950 থেকে 1200 এটা হচ্ছে আমাদের প্রাচীন যুগ বা আদি যুগের টাইমটা, ঠিক আছে, ওকে। এবার মধ্যযুগের টাইমটা কি? 1200 থেকে শেষ, তাহলে 1201 সাল থেকে শুরু হবে মধ্যযুগ এবং এটা চলেছে হচ্ছে 1800 সাল পর্যন্ত। আধুনিক যুগ তাহলে কবে থেকে শুরু? যেই প্রাচীন মধ্যযুগ শেষ সেই আধুনিক যুগের শুরু। তার মানে 1801 সাল থেকে শুরু হবে এবং এটা কত সাল পর্যন্ত চলে বলেন তো? বর্তমান পর্যন্ত আমরা এখনো আধুনিক যুগে চলছি, ঠিক আছে। আচ্ছা এর মধ্যে আরেকটা ইনফরমেশন একটু অ্যাড করতে চাই, সেটা হচ্ছে 1201 থেকে 1350 এই যে 150 বছর, এই 150 বছরকে বলা হয় অন্ধকার যুগ। কেন অন্ধকার যুগ? এই যুগে কি ফিলিপসের বাতি জ্বালানো হয় নাই? উত্তরটা হচ্ছে না। অন্ধকার যুগ মানে হচ্ছে এই যুগে কোনো বাংলা সাহিত্যের নিদর্শন পাওয়া যায় নাই। 1201 থেকে 1350 এই 150 বছরকে বলা হয় অন্ধকার যুগ। কি বলা হয়? অন্ধকার যুগ। তাহলে 5 নম্বরের রাইট অ্যান্সার পেলাম, অপশন বি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। এবার চলেন 6 নম্বরে যাই। এটা একটু লিখে রাখেন, এটা লিখে রাখলে আপনার জন্য পড়তে ইজি হবে, ঠিক আছে। 6 নম্বর প্রশ্নে যাই। আচ্ছা তো যেটা বলছিলাম যে আবার দেখেন বাগধারা থেকে প্রশ্ন আসছে, একটু আগে বলছি বিরোচন পাঠ থেকে পারিভাষিক শব্দ অনুবাদ বাগধারা থেকে প্রশ্ন আসবে, আবার আসছে।
আচ্ছা, সাহিত্য থেকে কি পড়বেন এটা একটু আগে বলে রাখি, ঠিক আছে? সাহিত্য থেকে আপনি কি পড়বেন? সাহিত্য থেকে এই যুগ বিভাগটা পড়বেন। সাহিত্য থেকে পড়বেন হচ্ছে চর্যাপদ, ঠিক আছে? সাহিত্য থেকে প্রাচীন যুগ থেকে আপনি শুধু চর্যাপদ পড়বেন। যুগ বিভাগটা পড়বেন, এই যে কত সাল থেকে কত সাল পর্যন্ত প্রাচীন যুগ, মধ্যযুগ, আধুনিক যুগ, এটা পড়বেন। চর্যাপদ পড়বেন। এরপরে আপনি সাহিত্য থেকে পড়বেন হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য। কি পড়বেন? শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য। এখানে কয়টা খণ্ড আছে, জাস্ট খণ্ডগুলোর নাম পড়বেন, 13টা খণ্ড। আপনি পড়বেন হচ্ছে বৈষ্ণব পদাবলী। বৈষ্ণব পদাবলীতে কয়জন লেখক মিলে বৈষ্ণব পদাবলী তৈরি করেছেন, লিখেছেন, সেটা পড়বেন। শ্রীকৃষ্ণ কীর্তন কার রচিত সেটা পড়বেন, ঠিক আছে? আচ্ছা, তারপরে আপনি পড়বেন হচ্ছে মঙ্গল কাব্য কত প্রকার আছে, ঠিক আছে? মঙ্গল কাব্য অনেকগুলো, মনসা মঙ্গল, অন্নদা মঙ্গল, চণ্ডী মঙ্গল, এই সব কিছু আছে। তো মঙ্গল কাব্যের ভ্যারিয়েশনগুলো, কতগুলো শ্রেণী আছে, সেগুলো পড়বেন, ঠিক আছে? আচ্ছা, মধ্যযুগে অনেক সাহিত্য আমাদের বাংলায় তৈরি হয়েছে। সো মধ্যযুগের সাহিত্যগুলো কি কি প্রত্যেকটা খুঁজে বের করবেন, গুগল করলে পাবেন, চ্যাট জিপিটিতে পাবেন, সব বইয়ে আছে মধ্যযুগের সাহিত্য। এটা নিয়ে একটু ঘাটাঘাটি করবেন, আপনাকে ডিটেলস পড়তে হবে না, আপনি জাস্ট শিখে রাখবেন বা লিস্ট করে রাখবেন যে মধ্যযুগে এই সাহিত্যগুলো পাওয়া গেছে। প্রাচীন যুগে শুধুমাত্র চর্যাপদ পাওয়া গেছে। সো প্রাচীন যুগ থেকে আপনি জাস্ট চর্যাপদটা স্টাডি করবেন, কয়টা পদ পাওয়া গেছে, কয়টা পদ আবিষ্কার হয়েছে, মোট পদ কয়টা ছিল, মোট পদকর্তা কয়জন ছিল, এগুলো আপনি পড়বেন, ঠিক আছে? এরপর মধ্যযুগ থেকে কত কত সাহিত্য পাওয়া গেছে সেগুলো পড়বেন। আধুনিক যুগ থেকে কি পড়বেন? আধুনিক যুগ থেকে এবার জাস্ট কবি পড়ে যাবেন, কবি লেখক, ঠিক আছে? ভোরের পাখি কাকে বলা হয়, যুগ সন্ধিক্ষণের কবি কাকে বলা হয়, তারপর প্রথম গদ্য ছন্দের প্রবর্তক কে, চলিত ভাষার প্রবর্তক কে, তারপর বাংলায় বিরাম চিহ্ন কে নিয়ে আসেন, এই জিনিসগুলো আপনি পড়বেন, ঠিক আছে? একদম স্টার্টিং 19 শতক 20 শতকে বাংলায় কারা কারা কিভাবে কি শুরু করলো, সেই জিনিসগুলো আপনি পড়বেন, ঠিক আছে? ওকে, তাহলে সাহিত্যর ব্যাপারটা কিন্তু আপনাদেরকে বলে দিলাম। ওকে, তাহলে আমরা 99-এর ধাক্কায় বাগধারার অর্থে চলে যাই। 99-এর ধাক্কা মানে হচ্ছে সঞ্চয়ের প্রবৃত্তি, সঞ্চয়ের প্রবৃত্তি, ঠিক আছে? ওকে, সো আপনারা কি আমার সাথে সাথে জাস্ট প্রশ্নের উত্তর দিচ্ছেন, নাকি আমি যে সাজেশনগুলো দিচ্ছি বিউপির জন্য সেগুলো লিখে রাখতেছেন? এটা একটু আমাকে কমেন্ট করে জানান তো, আমি একটু বুঝতে পারছি না যে আপনারা কি ক্লাসই করছেন শুধু, নাকি ক্লাসের নোটও করছেন, সেটা একটু আপুকে জানান। এবং আপনাদের কি এটা দরকার আছে নাকি নাই সেটাও জানান। যদি আপনি মনে করেন যে আমরা শুধু প্রশ্ন উত্তর দিব, তাহলে প্রশ্ন উত্তর দাগাচ্ছি, আপনাদেরকে এই সাজেশনগুলো দিচ্ছি না, দিব না। তাহলে যদি আপনার মনে হয় যে এটার দরকার নাই, তাহলে আর দিব না, ঠিক আছে? একটু জানান যে আপনারা কি এগুলো লিখছেন কি না, এগুলো নোট করতেছেন কি না। সস্তায় সস্তায় হচ্ছে নোট দিচ্ছি বা সাজেশন দিচ্ছি, এর জন্য হয়তো বা অনেকে শুনে যাচ্ছেন, কিন্তু বিশ্বাস করেন এগুলো যদি শুনে যান, এগুলো কানের এক কান দিয়ে ঢুকবে, আরেক কান দিয়ে বের হয়ে যাবে। অ্যাডমিশন টাইম পার করে আসছি তো আমি জানি। সো এগুলো লিখে রাখতে হবে, নোট করতে হবে, এবং পরবর্তীতে এই অনুযায়ী আপনাকে, একটু আগে ক্লাসের শুরুতে বলছি যে রোড ম্যাপ গুছাইতে হবে, এই অনুযায়ী আপনাকে রোড ম্যাপ গুছাইতে হবে যে আপনি কোন টপিকগুলোকে মোস্ট ইম্পর্টেন্টের লিস্টে রাখবেন আর কোন টপিকগুলোকে লেস ইম্পর্টেন্টের লিস্টে রাখবেন, ঠিক আছে? ওকে, জি আপু, লিখতেছি। ওকে, মাশাল্লাহ। তারপর আমরা যাচ্ছি, ছেলে তো নয় যেন ননির পুতুল, এখানে যেন কোন পথ। আচ্ছা দেখেন, বিউপির জন্য আপনি আলাদা একটা সাজেশনের পেজ রাখেন, ঠিক আছে? সাজেশন বা যেগুলো দিচ্ছি, প্রত্যেকটা প্রশ্নে গিয়ে গিয়ে আমি আবার নতুন নতুন সাজেশন অ্যাড করছি, যার জন্য আপনি সাজেশনগুলো যেখানে লিখছেন সেটা আলাদা লেখেন এবং ক্লাস আলাদা করেন, ঠিক আছে? আচ্ছা, এখানে কেমন প্রশ্ন আসছে বলেন তো? আপনাকে পদ নির্ণয় করতে দিছে। সো পদ নির্ণয় ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর বিউপি। পদ নির্ণয় আপনাকে হচ্ছে যে কোনো একটা পদ, এটা কোন পদ, বিশেষ্য, সর্বনাম নাকি অব্যয়, এটা নির্ণয় করতে হবে, অথবা পদ রূপান্তর, এখান থেকে প্রশ্ন দিতে পারে, ঠিক আছে? যেমন আপনাকে নাউন দিয়ে বলবে এটার অ্যাডজেক্টিভ ফরম্যাটটা বের করো, বা অ্যাডজেক্টিভ ফরম্যাট দিয়ে বলবে এটার নাউন ফরম্যাটটা বের করো। তাহলে আপনার পদ রূপান্তর এবং পদ নির্ণয় এই দুটোই কিন্তু একই সাথে ইম্পর্টেন্ট, ঠিক আছে? দুটোই একই সাথে ইম্পর্টেন্ট। তাহলে এখানে বলছে যেন, এবং আপনি জানেন যে যেন, যেমন, তেমন, এগুলো কি বলেন তো? যেন এগুলো কি? এটা হচ্ছে অব্যয়, ঠিক আছে? যেন বা হচ্ছে কেবল, যেন, যেমন, তারপরে হচ্ছে মনে করেন যে যেন, যেমন, কেবল, কিন্তু, এবং, ও, আর,
এই সবগুলো কি বলেন তো, এই সবগুলো হচ্ছে অব্যয়ের পদে চলে যাচ্ছে। কোন পদ? এটা হচ্ছে অব্যয় পদ, ঠিক আছে। আচ্ছা, অনেকেই বলছেন সর্বনাম। দেখেন সর্বনাম কখন হবে? সর্বনাম হচ্ছে সাপেক্ষ সর্বনামের ক্ষেত্রে হইতে পারে যেমন, তেমন, যেন, যেন, শুধুমাত্র একটা ওয়ার্ড, এটা কিন্তু সর্বনাম হবে না। মনে রাখতে হবে সর্বনাম হচ্ছে নাউনের অল্টারনেটিভ হিসেবে বসে। নাউন বসতো সেখানে, সেটার অল্টারনেটিভ হিসেবে প্রোনাউন বসে। সো যেন, এটা তো কোনো নাউনের পরিবর্তে বসে নাই, বসছে, তার মানে এটা হচ্ছে একটা অব্যয়, ঠিক আছে। তার মানে এটা হচ্ছে একটা অব্যয়। ক্লিয়ার হয়েছে? যারা সর্বনাম বলতেছিলেন এটা কি ক্লিয়ার হয়েছে? আপু দরকার আছে আপনি লিখেন, নোট করতেছি। ওকে, আচ্ছা, তাহলে পদ নির্ণয় এবং পদ রূপান্তর লিখে রাখেন এবং এটা, এই সাজেশনগুলো আলাদা নোট করেন, মানে আলাদা পেজে লেখেন, এই প্রশ্নের মধ্যে লিখেন না। আচ্ছা, বাঘে মহিষে এক খাটে জল খায়, এখানে বাঘে মহিষে কোন কর্তার উদাহরণ? কোত্থেকে আসছে বলেন তো? কোত্থেকে আসছে? কারক থেকে আসছে। এবং আপনারা জানেন কিছুদিন আগে আমি পেজে আপনাদের কারকের ক্লাস নিয়েছি। যাদের কারকের সমস্যা আছে ওই ক্লাসটা করবেন, ইনশাল্লাহ আর কোনোদিনও সমস্যা থাকবে না। আমি খুবই ডিটেলসে পড়িয়েছি, খুবই স্লো করে পড়িয়েছি, বেসিক করে পড়েছি। সো ইনশাল্লাহ সেটা করলে আপনাদের আর কোনো সমস্যা থাকার কথা না। এখন দেখেন আমি হচ্ছে কারক যদি পড়াই, কারকের মধ্যে আমরা একটা কারক প্রথমেই দেখতে পাই, সেটা হচ্ছে কর্তৃকারক। এখন এই কর্তৃকারকের মধ্যে আমরা দেখতে পাই যে কর্তা মাঝে মাঝে নিজে কাজ করে, নিজে নিজে কাজ করলে সে ডেফিনেটলি কর্তৃকারক। কর্তা মাঝে মাঝে আরেকজনকে দিয়ে কাজ করায়, যদি আমার কাজটা আমি আরেকজনকে দিয়ে কাজ করাই তাহলে আমি হচ্ছি প্রযোজক কর্তা, আর যে কাজটা করে দিচ্ছে সে হচ্ছে প্রযোজ্য কর্তা, ঠিক আছে। আচ্ছা, এবার মনে করেন আমি আর আরেকজন দুজন মিলে সেম কাজ করতেছি, সেম কাজ করতে হবে, এটা মাথায় রাখবেন, দুজন মিলে সেম কাজ, ঠিক আছে। তাহলে এটা লিখে রাখেন, দুজন কর্তা যদি একই কাজ করে, একই কাজ করতে হবে। যেমন বাবা মাছ ধরে, আমি বল খেলি, তাইলে কিন্তু হবে না। বাবা এবং আমি দুজনেই মাছ ধরি, ঠিক আছে, দুজন মিলে একই কাজ, দুজন কর্তা যদি একই কাজ করে তবে তাকে ব্যতিহার কর্তা বলা হয়। তাকে কি বলা হয়? ব্যতিহার কর্তা বলা হয়। দুজন মিলে যদি একই কাজ করে তাহলে তাকে ব্যতিহার কর্তা বলা হয়। এখন দেখেন এই যে ব্যতিহার, বাবা এবং আমি দুজনেই বাজারে গেলাম, এই টাইপের কাজগুলোকে বলা হয় ব্যতিহার কর্তা, ঠিক আছে। ভেরি গুড। এরপরে আমরা যাচ্ছি 9 নম্বর প্রশ্নে। 9 নম্বর প্রশ্ন হচ্ছে, আমি রাতে খাবো না বাক্যটি কোন ক্রিয়ার উদাহরণ? আচ্ছা দেখেন, আমরা কিন্তু ক্রিয়া পড়ে আসছি, তাই না? এখন ক্রিয়ার তো অনেকগুলো ভাগ আছে, সেই ভাগে আমরা যাচ্ছি। আমি রাতে খাবো না, এটা কোন ক্রিয়া? আমরা জানি যে যদি কোনো ভার্ব, আমরা একটু দেখি, আমরা একটু লিস্ট করি। ভার্ব যদি বাক্যের শেষে থাকে, ভার্ব যদি বাক্যের শেষে থাকে তাহলে সেটাকে আমরা কি বলি বলেন তো? আপনারা বলেন, ভার্ব যদি বাক্যের শেষে থাকে তাহলে সেটাকে আমরা কি বলি? সমাপিকা ক্রিয়া, ঠিক আছে। যদি কোনো একটা বাক্যের লাস্ট ওয়ার্ডটা একটা ক্রিয়া হয়, ভার্ব, তাহলে সেটাকে আমরা কি বলি? সমাপিকা ক্রিয়া, ঠিক আছে। আচ্ছা, সেকেন্ড প্রশ্ন হচ্ছে, ভার্ব যদি বাক্যের শেষে না থাকে, অন্য যে কোনো জায়গায় থাকলো, তাহলে সেটাকে আমরা কি বলি? সেটাকে আমরা বলি হচ্ছে অসমাপিকা ক্রিয়া। কি বলি? অসমাপিকা ক্রিয়া। আচ্ছা, আমরা জানি একটু আগেই হচ্ছে আমি আপনাদের প্রতি ক্লাসেই বলি যে কর্ম, এই কর্ম মানে হচ্ছে নাউন। বাংলা ব্যাকরণে যত জায়গায় কর্ম দেখবেন, দেখবেন হচ্ছে নাউন, এটার মানে হচ্ছে নাউন। তাহলে যদি বাক্যে কর্ম থাকে, যদি বাক্যে কর্ম থাকে, ঠিক আছে, যদি, এটা আরেকটা কন্ডিশন, যদি বাক্যে কর্ম থাকে, কর্ম মানে হচ্ছে কাজ না, কর্ম মানে নাউন, যদি কর্ম থাকে তাহলে এটা হচ্ছে সকর্মক, সকর্মক ক্রিয়া। আর যদি বাক্যে কর্ম না থাকে, যদি বাক্যে কর্ম না থাকে তাহলে সেটাকে বলা হয় অকর্মক ক্রিয়া, ঠিক আছে, অকর্মক ক্রিয়া। তাহলে বাক্যে আমি রাতে খাবো না, কি খাবো না সেটা কিন্তু বলে নাই, তার মানে এই বাক্যে কোনো নাউন নাই। ওয়ালাইকুম আসসালাম তালহা, এই বাক্যে কোনো নাউন নাই, এবং বাক্যে যদি নাউন না থাকে তার মানে কি বলেন তো? কর্ম নাই। কর্ম না থাকলে অকর্মক, তাহলে এটা কোন ক্রিয়া হবে? অকর্মক, ঠিক আছে। তাহলে 9 নম্বরের প্রশ্ন কি হবে? উত্তর 9 এর উত্তর হবে হচ্ছে অপশন সি, অকর্মক ক্রিয়া।
ওয়ালাইকুম আসসালাম তানিয়া। আচ্ছা আমরা দেখতে পাচ্ছি এটা রাইট অ্যান্সার কি হবে, অকর্মক্রিয়া হবে। আচ্ছা পরের প্রশ্নে যাচ্ছি, ম্যাস এডুকেশন এর পরিভাষা কি? ম্যাস এডুকেশন এটার পরিভাষা কি? আচ্ছা ম্যাস পিপল মানে কি? গণমানুষ, সাধারণ মানুষ, জনসাধারণ। ম্যাস এডুকেশন তাহলে কি হবে? গণশিক্ষা, হ্যাঁ শিক্ষা, এডুকেশন মানে শিক্ষা, তাহলে গণশিক্ষা, জনশিক্ষা এগুলো সাধারণ মানুষের শিক্ষা। সো সাধারণ না থেকে আরেকটু সুন্দর হয় যদি আমি গণশিক্ষা বলি, তাহলে ম্যাস এডুকেশন মানে এর পরিভাষা কি? গণশিক্ষা। ঠিক আছে, আচ্ছা 9-এর উত্তর পাইলাম, 10 নম্বরের উত্তর হচ্ছে অপশন এ। আচ্ছা দেখতে পাচ্ছি মরিয়ম, দিনা, হ্যাঁ অনেকেই উত্তর দিচ্ছেন সঠিক উত্তর। এবারে আমরা যাচ্ছি হচ্ছে 11 নম্বর প্রশ্নে। 11 নম্বর প্রশ্ন হচ্ছে ইজ এভরিথিং ইন অর্ডার। এখন দেখেন আমরা যদি নর্মালি কোনো বাক্য বলি, নর্মালি যদি বাক্য বলি তাহলে আমরা কি বলতাম এখানে? এভরিথিং ইজ ইন অর্ডার, তাই না? আমরা যদি নর্মালি বাক্যটাকে বলতাম তাহলে বলতাম হচ্ছে এভরিথিং ইজ ইন অর্ডার। তাহলে আমি যদি ইজটাকে সামনে নিয়ে যাই তার মানে বুঝতেই পারতেছেন এটা একটা প্রশ্নবাচক বাক্য, তাই না? তাহলে প্রশ্নবাচক বাক্য কখনোই কিন্তু দেখা যাচ্ছে যে সব কিছু নির্দেশ মতো হচ্ছে, সব কিছু কি ঠিক নির্দেশ মতো হচ্ছে, এটা কখন হইতো? যদি এটা আক্ষরিক অনুবাদ হইতো, কিন্তু আমরা কিন্তু ভাবানুবাদ খুঁজতেছি, তাই না? সব কিছু কি ঠিক, সব কিছু ক্রমানুসারে সাজানো আছে, সব কিছু ঠিকঠাক আছে। রাইট অ্যান্সার কি হবে? রাইট অ্যান্সার হচ্ছে এভরিথিং ইন অর্ডার, মানে হচ্ছে সব কিছু কি ঠিকঠাক আছে, এটা হচ্ছে রাইট অ্যান্সার। সব কিছু কি ঠিকঠাক আছে, সো অপশন ডি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। সব কিছু কি ঠিক আছে, সব কিছু কি ঠিক আছে। তো ইজ এভরিথিং ইন অর্ডার এটার বঙ্গানুবাদ হবে সব কিছু ঠিকঠাক আছে তো। সব কিছু কি ঠিক, এটা তো বাক্য হইল না। সব কিছু ঠিক, সব কিছু ঠিকঠাক আছে তো, এটা হচ্ছে বেশি ইম্পর্টেন্ট, বেশি বেশি অ্যাপ্রোপ্রিয়েট। ঠিক আছে, সো রাইট অ্যান্সার হচ্ছে অপশন ডি। ওকে, আপনার হাসি অনেক সুন্দর, আপনি বেশি বেশি হাসবেন। আচ্ছা এখন মনে করেন আমি সারাদিন হাসি, আমি মানে আল্লাহর রহমতে খুবই কম কাঁদি, বা হচ্ছে যখন কাঁদি কেউ দেখে না, তো কাঁদা খুব কম, হাসা খুব বেশি। এখন আমি ক্লাস নিতে আসছি, এখন মনে করেন আপনাদের বললাম হা 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 হা, আপনাদের সবাইকে স্বাগত, হা 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 হা, সারাদিন যদি হাসতে থাকি তখন আপনারা কি করবেন বলুন তো? আমার ব্লক আইডি খুঁজে বের করে আমার ব্লক মারবেন। সো সারাদিন হাসবেন, বেশি বেশি হাসবেন, এটা বলতে হবে না এটা আমি এমনি হাসি ভাই, ঠিক আছে? আপনার বলতে হবে না আমি কি করব, হাসবো না কাঁদবো বলতে হবে না, আমি এমনিই হাসি, ঠিক আছে? আর সারাদিন তো এমনি কেউ শুধু শুধু হাসতে পারে না, আমি তো আর পাগল না, তাই না? আচ্ছা এরপরে আমরা 12 নম্বরে যাচ্ছি, কাজী নজরুল ইসলাম কোন কবিতার জন্য কারাবরণ করেন? খুবই খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? আচ্ছা দেখেন হাসার চাইতেও ইম্পর্টেন্ট হচ্ছে মানুষকে হাসানো। কি বলছি না বলছি, আপনারা হচ্ছে হেসে উল্টাই যাচ্ছেন। আচ্ছা কাজী নজরুল ইসলাম কোন কবিতার জন্য কারাবরণ করে? কারাবরণ করে কোন কবিতার জন্য? ভেরি ভেরি গুড, আনন্দময়ীর আগমনে। আনন্দময়ীর আগমনে এটার জন্য হচ্ছে কাজী নজরুল ইসলাম কারাবরণ করেন। পুরো বইটা বাজেয়াপ্ত করা হয়েছিল আনন্দময়ীর আগমনে। একদম ব্রিটিশ সরকারের বিরুদ্ধে লেখা হয়েছিল যখন ওইটা ইংরেজ শাসন চলছিল। সো ওই টাইমে হচ্ছে ওই বইটা বাজেয়াপ্ত করা হয়েছে, মানে বাজারে আর কোথাও পাওয়া যায় না, ওই বইটা বিক্রি করা একদম বন্ধ করে দেওয়া হয়েছে, প্রেস থেকে ছাপানো বন্ধ করে দেওয়া হয়েছে সরকার কর্তৃক। এবং এটা এই কবিতার নাম কি? আনন্দময়ীর আগমনে। ঠিক আছে, ওকে ভেরি গুড। এবার আমরা 13 নম্বর প্রশ্নে যাচ্ছি। 13 নম্বর প্রশ্ন হচ্ছে ইচ্ছা এর বিশেষণ কি? একটু আগে বলছি পদ রূপান্তর থেকে প্রশ্ন আসবে, পথ পরিবর্তন বা পদ নির্ণায়ক, যে কোনো থেকে যে কোনো জায়গা থেকে প্রশ্ন আসবে। তাহলে ইচ্ছা এর বিশেষণ দেখেন, আমার ইচ্ছা, আমার আকাশে ওড়ার ইচ্ছা, আমার আকাশে উড়ার ইচ্ছা। তাহলে আমার আকাশে উড়ার কি ইচ্ছা, কি দিয়ে প্রশ্ন করলে আমি কি পাইলাম? নাউন পাইলাম। তাহলে ইচ্ছা একটা নাউন। আচ্ছা এখন আমি যদি বলি আকাশে ওড়া আমার ড্যাশ কাজ, মানে কি কেমন কাজ? ড্যাশ কাজ, তখন কিন্তু আমি কি পাবো বলেন তো? আমি অ্যাডজেক্টিভ পেয়ে যাব, বিশেষণ বাইর করতে বলছে। তাহলে চলেন এটা লিখে ফেলি, আকাশে উড়া আমার ড্যাশ কাজ।
এখন আমি এখানে অ্যাডজেক্টিভ পেয়ে যাব। এখন এখানে আমি কি বসাইতে পারি বলেন তো বিশেষণের জায়গায়? আকাশে উড়া আমার ইচ্ছে কাজ, আমার ইচ্ছুক কাজ, আমার ঐচ্ছিক কাজ, আমার ইচ্ছা কাজ। কেমন কাজ হইতে পারে এটা? এটা হইতে পারে ডেফিনেটলি আকাশে উড়া আমার ঐচ্ছিক কাজ। কি কাজ হইতে পারে? ঐচ্ছিক কাজ। তাহলে ইচ্ছার বিশেষণটা কি হবে? ইচ্ছার বিশেষণ হবে ঐচ্ছিক। ভেরি গুড। সো 13 নম্বরের রাইট অ্যান্সার হচ্ছে অপশন সি। এবার আমরা 14 নম্বরে যাচ্ছি। 14 নাম্বার হচ্ছে কাজী চঞ্চল এর বিপরীত শব্দ কি? দেখেন বিপরীত শব্দ থেকে প্রশ্ন আসছে। মোট কথা আপনার বিরোচন পাঠ ভরে ভরে আপনাকে প্রশ্ন দিবে বিউপিতে, ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখেন ইচ্ছা এর বিশেষণ, এটা আমরা ক্লিয়ার করছি। এবার 14 নাম্বার। 14 নাম্বার হচ্ছে চঞ্চল এর বিপরীত শব্দ কি? চলেন আমরা একটু দেখি চঞ্চল এর বিপরীত শব্দ কি। বিচল, অবিচল, প্রচ্ছল এবং নিশ্চল। ভাই প্রচ্ছল কথা জীবনেও শুনছেন? জীবনেও শুনছেন? শুনেন নাই? আচ্ছা আচ্ছা, এটা বাদ দিলাম। চঞ্চল, নিশ্চল। চঞ্চল মানে কি? চঞ্চল মানে হচ্ছে দ্রুত গতিতে। আচ্ছা, তারপরে দেখেন নিশ্চল। নিশ্চল মানে কি? থেমে গেছে, চলতেছে না। বিচল, অবিচল। তাহলে কোনটা হবে বলেন তো? চঞ্চল এর রাইট অ্যান্সার কি হবে? চঞ্চল এর রাইট অ্যান্সার। চঞ্চল মানে তো হচ্ছে ছোটাছুটি, তাই না? চঞ্চল, চঞ্চল কিন্তু গতি না, যে চঞ্চলের অপোজিট নিশ্চল হবে, জীবনেও না। তাহলে রাইট অ্যান্সার কি হবে বলেন তো? চঞ্চল। চঞ্চলের রাইট অ্যান্সার। 14 নাম্বার, অনেকেই ডি 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 অ্যান্সার করতেছেন। চঞ্চল, এটার রাইট অ্যান্সার হচ্ছে কোনটা হবে? বিপরীত শব্দ। চঞ্চল এর বিপরীত শব্দ। আচ্ছা, ভুরি ভুরি অ্যান্সার পাচ্ছি। 14D, 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 14D। আচ্ছা, চঞ্চল এর বিপরীত শব্দ কি হবে? আচ্ছা দেখেন, যদি কোনো কিছু চলমান থাকে, চলমান চলমান, তখন এটা চলছে, এটাকে থামাই দেওয়ার বিপরীত শব্দ হবে হচ্ছে নিশ্চল, মানে এটা চলছে না। কিন্তু চলচল মানে কি? চঞ্চল মানে হচ্ছে দ্রুত গতি, একটা গতি বোঝাচ্ছে। সো অবিচল, অবিচল হচ্ছে আস্তে আস্তে বা ধীর গতি। তো অবিচল মানে হচ্ছে ধীর গতি। সো এটার বিপরীত শব্দ হচ্ছে ইম্পর্টেন্ট, মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে অবিচল, ঠিক আছে? যারা হচ্ছে অপশন ডি 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 দাগাচ্ছিলেন, চঞ্চল মানে চলমান হচ্ছে নিশ্চল হবে, বা কোনো কিছু চলছে সেটা হচ্ছে সেটার বিপরীত নিশ্চল হবে, কিন্তু চঞ্চলের বিপরীত শব্দ হচ্ছে অবিচল হবে, ঠিক আছে? অপশন বি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। 15 নাম্বার, পখাল শব্দের অর্থ কি? কোথা থেকে আসছে বলেন তো? বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের চাষার দুঃখ এই রচনা থেকে আসছে, তাই না? পখাল, এই পখাল শব্দের অর্থ কি? পখাল মানে হচ্ছে